আজকে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ। পুরো ভার্সিটি জুড়ে উৎসব উৎসব আমেজ বিরাজমান। যেদিকে চোখ যায় শুধু প্রেমিক যুগলদেরই চোখে পড়ে। প্রায় সবার হাতে লাল টকটকে গোলাপ, কারো হাতে গিফট বক্স। মেয়েরা তো কেউ কেউ আবার সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে এসেছে। আর ছেলেরা পাঞ্জাবি। চিত্রা আর ছোঁয়া চারিদিকে হালকা চোখ বুলিয়ে মুখে এক ঝাঁক বিরক্ত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দিকে অগ্রসর হতে ঘটে যায় এক বিপত্তি। কোথা থেকে যেন তিনজন ছেলে এসে তাদের পথ আটকে দাঁড়ায়। এর মধ্যে দুজনকে তারা চিনে, তাদেরই বাংলা ডিপার্টমেন্টের। একজনের নাম মৃদুল আর আরেকজনের নাম ইমরান, কিন্তু তৃতীয় নাম্বার ছেলেটাকে চিত্রা এবং ছোঁয়া দুজনই চিনে না, কখনো দেখেছে বলে মনেও করতে পারতেছে না। চারিদিকে কেমন গা জ্বালানো ভাবসা গরম। চিত্রা আর ছোঁয়া বাড়িতে আসার পর থেকে এই গরমে এক ঝাঁক বিরক্ত নিয়ে পূজাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তার উপর এখন এই ছেলেগুলো হঠাৎ তাদের পথ আটকিয়ে দাঁড়ানোতে তারা দুজনে বেশ বিরক্ত হয়। ছোঁয়া বরাবরই বেশ ছটফটে আর কিছুটা সাহসীও বটে। সে বিরক্তিতে এক দীর্ঘশ্বাস ছাড়ে। সামনে থাকা তিন ব্যক্তির উদ্দেশ্যে বলে উঠে, কি চাই? এভাবে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছো কেন? মৃদুল মুচকি হেসে বলে উঠে, কেমন আছো তোমরা? ছোঁয়া তার প্রশ্নের উত্তর না পেয়ে প্রচণ্ড বিরক্ত হয়। চিত্রা ছোঁয়ার এক হাত ধরে রেখে সামনে থাকা ব্যক্তিদের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়, কিন্তু কোনো কথা বলে না। তারা দুজনে পাশ কেটে চলে যেতে নিলেই মৃদুল এবার সরাসরি চিত্রার নাম ধরে ডাকে। চিত্রা থেমে গিয়ে মৃদুলের দিকে তাকায়। মৃদুল পাশে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে উঠে, ফারহান ভাইয়া তোমার সাথে কিছু কথা বলতে চায়। চিত্রা আর ছোঁয়া বুঝতে পারে এই অচেনা ছেলেটার নাম ফারহান। চিত্রা কিছুটা অবাক চোখে একবার মৃদুল তো একবার ফারহানের দিকে তাকায়, কিন্তু মুখ দিয়ে কিছু বলে না। ছোঁয়া বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে ফারহানের নামের ছেলেটার দিকে। হঠাৎ ফারহান পেছন থেকে ডান হাতটা সামনে নিয়ে আসে, তার হাতে একটা টকটকে তাজা লাল গোলাপের বুকে। চিত্রা আর ছোঁয়া কোনো কিছু বুঝে ওঠার আগে ফারহান এক হাঁটু গেড়ে চিত্রার সামনে লাল গোলাপের বুকেটা ধরে বসে পড়ে। চিত্রা আর ছোঁয়া ভীষণ অবাক হয়, একে অপরের মুখের দিকে চায়। চিত্রা ছোঁয়ার হাতে শক্ত করে চেপে ধরে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে কিছু ছেলে মেয়ে বেশ উৎসুক চাহনি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। চিত্রা সেদিক থেকে চোখ সরিয়ে নেয়। হঠাৎ ফারহান মৃদু স্বরে বলা শুরু করে, চিত্রা, জানি না শুরুটা ঠিক কিভাবে করব বা করা উচিত, তবে আমি না হয় আমার মতো করে বলি। আমি বাংলা ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্র। তোমাদের সিনিয়র হওয়ার খাতিরে নতুন হিসেবে তোমাদেরকে বরণ করে নেওয়ার সকল দায়িত্ব এসে পড়েছিল আমাদের উপর। বলে একটা হাঁক ছাড়ে, শুকনো একটা ঢোক গিলে মুচকি হেসে আবার বলা শুরু করে, সেদিন নবীনবরণ অনুষ্ঠানের দিন আমি সহ আমার কিছু বন্ধু বান্ধবী মিলে সেমিনার রুমের স্টেজের সামনে ব্যানার লাগানো সহ বাকি কিছু অগোছালো কাজ গুছাচ্ছিলাম। এরই মধ্যে নতুন স্টুডেন্টরা এক এক করে আসা শুরু করে দিয়েছিল প্রায়, কিন্তু হঠাৎ আমার চোখ যায় দরজার দিকে। তুমি আর ছোঁয়া হাসতে হাসতে রুমে প্রবেশ করতেছিলে। বিশ্বাস করো চিত্রা, আমি জাস্ট থমকে গিয়েছিলাম। মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তোমার দিক থেকে কিছুতে চোখ সরাতে পারতেছিলাম না। সেদিন তোমার উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু আমি রাখতে পারিনি। আমি সেমিনার রুমের এক কোণায় দাঁড়িয়ে অপলক তোমার দিকে তাকিয়েছিলাম শুধু। এরপরে অনুষ্ঠান শেষ হয়, আমি বাসায় আসি। ভাবছিলাম তুমি সুন্দর বলে হয়তো ভালো লাগছে, যা একটু পরে কেটে যাবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। বিষয়টা শুধু ভালো লাগা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। সেদিন সারাটা রাত আমি আর দু চোখের পাতা এক করতে পারিনি, বলতে পারিনি তোমার সেই মায়াবী হাসি মুখটা। এরপর থেকে ভার্সিটি আসলে প্রতিদিন তোমাকে লুকিয়ে চুরিয়ে দেখতাম। আস্তে আস্তে সময় যত গড়াতে থাকলো ততই বেশি করে তোমার দিকে আসক্ত হওয়া শুরু করলাম। একটা সময় পর বুঝলাম আমি তোমাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। এই দীর্ঘ ৭ মাসে বহুবার তোমাকে এটা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে বলে উঠতে পারিনি। তবে আজকে বললাম, আজকের এই বিশেষ ভালোবাসার মায়ের দিনে আমি আমার মনের সকল অনুভূতি তোমার সামনে প্রকাশ করলাম। একটু থেমে নিচের দিকে তাকায় ফারহান, তারপরে আবারও চিত্রার মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে উঠে, চিত্রা, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। এই এতদিনে নিজেকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারিনি। তোমার প্রতি জন্ম নেওয়া আমার এই অজস্র অনুভূতিগুলোকে আমি হাজার চেষ্টা করেও দমিয়ে রাখতে পারিনি।
তাই আজকের এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা অনুভূতিটুকু তোমার নিকট তুলে ধরলাম। তুমি কি দয়া করে এই অসহ্য প্রেম রোগ থেকে আমাকে মুক্তি দেবে? গ্রহণ করবে কি আমার ভালোবাসা? কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে অপলক চিত্রের দিকে তাকিয়ে থাকে ফারহান। পাশে থাকা ইমরান আর মৃদুল একবার চিত্রা তো একবার ফারহানের মুখের দিকে তাকায়। চিত্রার ছোঁয়া তো বিষমে রীতিমতো কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। চিত্রার শরীর থেকে থেকে চাকি দিয়ে ওঠা শুরু করছে, শ্বাস দ্রুত চলতেছে, চারপাশে পিনপত নীরবতা। তবে আশেপাশে বেশ কিছু উৎসুক চাহনি শুরু থেকেই বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে কিছু বলা বলি করতেছে। এত কিছু চাহনির মধ্যে একজোড়া বিশেষ চোখ আড়াল থেকে সবকিছু লক্ষ্য করতেছে। সে শুধু দেখতে চায় চিত্রা নামক মেয়েটার মতিগতি কি, তার অনুভূতি কি, সে কি করে। মানুষটা এবার বেশ আয়েশ করে ইট সিমেন্টের তৈরি বসার জায়গাতে বসে আর বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। এদিকে ফারহান তখন থেকে একইভাবে চিত্রের সামনে হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু চিত্রের মধ্যে কোনো হেলদোল নেই। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া ফারহানের দিকে তাকায়, চিত্রাকে মৃদু ধাক্কা দেয় আর সকল নীরবতা ভেঙে বলে উঠে, "কি রে, কিছু বলার থাকলে বল।" আবার চিত্রের দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলে উঠে, "নাইলে চল এখান থেকে।" এতক্ষণে চিত্রের হুঁশ ফিরে সে তড়িঘড়ি করে সামনের দিকে অগ্রসর হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, "চল এখান থেকে।" বলে দুপা সামনে এগোতেই ফারহান বসা থেকে শতান দাঁড়িয়ে তার বাঁ হাতটা টেনে ধরে। চিত্রা অবাক চোখে পেছন ফিরে তাকায়, সাথে ছোঁয়াও। চিত্রার চোখ টলমল করে উঠে, মনে হয় পলক ফেলে দুপোটা চোখের জল দুগাল বেয়ে গড়িয়ে পড়বে। চিত্রা এক ঝটকায় ফারহানের হাতটা ছাড়িয়ে চলে যেতে নিলে আবারও একই কাজ করে বসে ফারহান। আর ঠিক তখনই ফারহানের পেছনের কলার ধরে তাকে সামনে ঘুরিয়ে পরপর দুগালে সজোরে দুটো থাপ্পড় মারে শাওন। নিজের হাত ছাড়া পেয়ে চিত্রা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে ছোঁয়াকে। এতক্ষণ ধরে দূর থেকে তাকিয়ে দেখা বিশেষ চোখ জোড়া ছিল শাওনের। সে এতক্ষণ ধরে দূর থেকে নীরবে সবকিছুই দেখতেছিল। সে এতক্ষণ চুপচাপ ছিল চিত্রার জন্য, কারণ সে দেখতে চেয়েছিল চিত্রা কি করে, ছেলেটাকে ফিরিয়ে দেয় নাকি ছেলেটার ভালোবাসা গ্রহণ করে। কিন্তু যখন দেখলো চিত্রা ফারহানের কথার জবাব না দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ফারহান তাকে বারবার হাত ধরে আটকে রাখতেছে, তখনই তার মাথা গরম হয় আর ছুটে এসে চড় বসিয়ে দেয় ফারহানের দুগালে। আচমকীয় ঘটনায় ফারহান কিছুটা হকচকিয়ে যায়, তার ঠোঁটের একপাশে কিছুটা ফেটে রক্ত পড়া শুরু করে। ফারহান বাঁ হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের নিচে বের হওয়া রক্ত মুছে চোখের সামনে ধরে আর রাগে চোখ মুখ লাল করে শাওনের গলা চেপে ধরে আক্রোশ নিয়ে বলে উঠে, "ভার্সিটির সিনিয়র ভাই হিসেবে সবসময় সম্মান দেই বলে ভাববেন না যে আমি ভীতু বা নির্বোধ। আপনি ভার্সিটিতে আপনার সৌন্দর্য, মেধা আর ক্ষমতা দিয়ে ফেমাস বলে ভাববেন না যে আমরা কিছুই না। এভাবে অকারণে আপনি আমাকে কিছুতেই মারতে পারেন না।" ফারহানের বলা কথা শুনে হাসে শাওন, দৃষ্টি ফারহানের মুখ থেকে সরিয়ে তার কলা ধরে রাখা হাতে নিবদ্ধ করে আর শান্তভাবে তার কলা চেপে ধরা ফারহানের হাতটা সরিয়ে দেয়। এরপর জামার কলা ঠিক করে কলারের নিচে অংশটা ময়লা ঝাড়ার মতো ঝেড়ে বলে উঠে, "আবরার শাওন চৌধুরী কখনো অকারণে কারো গায়ে হাত তুলে না।" ফারহানও বেশ চড়া গলা বলে উঠে, "আমাকে মারার কারণ কি তাহলে?" শাওন এবার চিত্রের কাছে এগিয়ে যায়, দেখে চিত্রার চোখ দিয়ে অনবরত অশ্রুধারা ঝরতেছে আর কিছু অবাধ্য চুল অশ্রুকণার সাথে তার গালে লেপ্টে আছে। শাওন ছোঁয়ার কাছ থেকে চিত্রাকে ছাড়িয়ে নিজের সামনে দাঁড় করায়, গালে লেপ্টে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজে দেয়। চিত্রা কানা ভেজা চোখ জোড়া নিয়ে তাকিয়ে থাকে শাওনের দিকে। শাওন এবার তার দুহাত দিয়ে অশ্রুকণা মুছে দিয়ে চিত্রার এক হাত আঁকড়ে ধরে ফারহানের দিকে ফিরে বলে উঠে, "চিত্রাকে তোর পছন্দ হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, পছন্দ হতেই পারে। আজকে ভালোবাসা দিবসে তুই ওকে প্রপোজ করতে আসছিস, এটাও ঠিক আছে। তুই দেখলি প্রপোজ করার পরও ও রাজি হলো না, ও চলে যাচ্ছে, তো তোর উচিত ওকে যেতে দেওয়া। কিন্তু তুই কি করলি? ওকে না যেতে দিয়ে বারবার ওর হাত ধরে আটকানোর চেষ্টা করলি। এটা কেমন কথা ভাই? তুই ওকে ভালোবাসিস বলে যে ও তোকে ধেই ধেই করে ভালোবাসতে আসবে, এটা কোথায় লেখা আছে বলতো আমাকে?" শাওনের কথা শুনে তাচ্ছিল্যের হাসি ফুটল ফারহানের মুখে। বিদ্যুতের চাহনিতে চিত্রের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে কৌতুক স্বরে বলে উঠল, "ও, তার মানে এই মাগি?" তার রূপ দেখিয়ে আগেই নাগর পটিয়ে ফারহান আর তার মুখের কথা শেষ করতে পারল না।
শাওন এক হাতে শক্ত করে তার গলা চেপে ধরে মুখ আর নাক বরাবর এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করে। মুহূর্তে ফারহানের নাক মুখ ফেটে বের হওয়া রক্ত গলা বেয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়তে শুরু করে। প্রচণ্ড যন্ত্রণায় ফারহান মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু শাওন তবুও থামে না। সে এবার ব্যান্ডেজে কাছে পড়া পা দিয়ে একের পর এক লাথি মারা শুরু করে ফারহানকে। শাওনের থামার কোনো নাম নেই দেখে কিছুটা দূর থেকে এগিয়ে আসে শাওনের বন্ধু ইশতিয়াক আর আরিফ। তারা দুজনে গিয়ে শাওনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। শাওন তার মুখ দিয়ে কিছু অসভ্য ভাষায় গালি ছুড়ে আর পাগলের মতো এলোপাতাড়ি মারতে থাকে ফারহানকে। ইশতিয়াক আর আরিফ বুঝতে পারে শাওন খুব বেশি রেগে গেছে, তাকে আটকানো এত সহজ হবে না, কিন্তু তবুও তারা হাল ছাড়ে না। এদিকে ফারহানের নাজেহাল অবস্থা দেখে চিত্রা ভয়ার্ত চেহারা নিয়ে এগিয়ে যায় শাওনের কাছে। শাওন তখন একটু ঝুঁকে মাটিতে গড়াগড়ি খাওয়া ফারহানের কলার ধরে এলোপাতাড়ি মারতেছিল। চিত্রা গিয়ে শাওনের হাতটা শক্ত করে চেপে ধরে। শাওন রক্তচক্ষু নিয়ে তাকায় চিত্রার দিকে। চিত্রা কান্না ভেজা ভয়ার্ত মুখোশি দেখে মুহূর্তে তার সকল রাগ গলে জল হয়ে যায়। চিত্রা কাঁপা কাঁপা গলায় বলে উঠে, ভাইয়া প্লিজ আর মারবেন না, ও নাইলে মরে যাবে। শাওন ছেড়ে দেয় ফারহানকে, সোজা হয়ে দাঁড়ায়। এবার সে তাকায় মিতুল আর ইমরানের দিকে। তারা বেচারা এতক্ষণ ধরে ভয়ে গুটিসুটি হয়ে শুধু অসহায়ের মতো তাকিয়েছিল। শাওন তাদের দিকে তাকাতে তাদের গলা রীতিমতো শুকিয়ে কাঠ। তারা ভয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি শুরু করে। শাওন তাদের উদ্দেশ্য ককরোচ গলায় বলে উঠে, এই তোরা দুজন না প্রথম বর্ষের? মৃদুল এবং ইমরান দুজনে মাথা ঝাঁকায়। যারা তো হ্যাঁ। শাওন আবারও বলে উঠে, তাহলে এই ব্যাটার সাথে তোদের কি? চেলা সেজেছিস ওর? মৃদুল আর ইমরান ভয়ে ডোক গিলে। ইমরান ভয়ার্ত গলা বলে উঠে, আমরা আসলে আসতে চাইনি ভাইয়া, কিন্তু ফারহান ভাইয়া আমাদের জোর করে রেগের ভয় দেখিয়ে নিয়ে আসছে। ভাইয়া বলেছিল আমরা না আসলে উনি আমাদেরকে বাছিরিতে বেশি দিন টিকতে দিবে না, তাই আমরা বাধ্য হয়ে এমনটা করেছি ভাইয়া, আপনি মাফ করে দিন আমাদের, বলে দুজনে মাথা নিচু করে দাঁড়ায়। শাওন ফারহানের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, বাচ্চাটি কি ওর বাপের নাকি যে বেশি দিন টিকতে দিবে না? বলে একটু থেমে আবারও বলে উঠে, এর পরের বার যদি কখনো তোকে দেখি কোনো মেয়ের সাথে এমন করতে, তাহলে সেদিনই হবে তোর শেষ দিন, মনে রাখিস কথাটা। শাওন চিত্রা হাত ধরে সেখান থেকে চলে যায়। এদিকে ছোঁয়ার পূজা করুণ চোখে ফারহানের দিকে তাকিয়ে থাকে। ফারহানের অবস্থা একেবারে বেগতিক। ইশতিয়াক, ছোঁয়া, পূজা, মৃদুল আর ইমরানের উদ্দেশ্য বলে উঠে, তোমরা আর এখানে থেকো না, ক্লাসে চলে যাও তোমরা। ছোঁয়া, পূজা, মৃদুল আর ইমরানও কোনো বাক্য বিনিময় না করে সোজা ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করে। এরই মধ্যে চারপাশে তাকিয়ে থাকা মানুষরাও যে যার মতো কথা বলতে বলতে চলে যেতে শুরু করে। ততক্ষণ এদিকে আরিফ ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সকে কল দিয়ে আসতে বলে। অ্যাম্বুলেন্স আসলে ফারহানকে তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রায় নির্জন বটমূলের নিচে বসে আছে চিত্রা। একটু পর শাওন দুটো পানির বোতল হাতে এগিয়ে এসে একটা চিত্রার দিকে বাড়িয়ে দেয় আর চিত্রাকে চোখ মুখ ধুয়ে নিতে বলে। চিত্রা বিনা বাক্যে চোখ মুখ পানি ছিটা দিয়ে নিজের ওড়না দিয়ে মুছে নেয়। অপরদিকে শাওন হাতে লেগে থাকা রক্তগুলো ধুয়ে নেয় আর চোখ মুখে পানি দিয়ে চিত্রার ওড়না এক অংশ দিয়ে নিজের হাতে মুখ মুছে নেয়। চিত্রা চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ আগের ঘটনা ড্রামা থেকে সে এখনো কিছুতেই বের হতে পারে না। শাওন চিত্রার কাছে গিয়ে চিত্রার পাশে বসে। চিত্রার এক হাত নিজের হাতের বাজে নিয়ে স্বাভাবিকভাবে বাক্য ছুড়ে, ভয় পেয়েছিস? চিত্রা মুখ তুলে এক পলক তাকায় শাওনের দিকে। শাওন মৃত্যু হেসে তার কপাল বেয়ে গালে পড়ে থাকা চুলগুলো কানের নিচে গুজে দিয়ে ভীষণ আদুরে গলায় বলে, ভয় কিসের পাগলি, আমি আছি না, আমি থাকতে তোর কখনো কোনো ভয় পাওয়া দরকার নেই। শাওনের কথা চিত্রার চোখ দিয়ে আবারও উষ্ণ জলরাশি বয়ে যায়। শাওন সেগুলো পরম যত্নে মুছে দেয় আর বলে, অনেক হয়েছে বেগম, অলরেডি অনেক অশ্রু বিসর্জন দিয়ে ফেলেছেন, আর কোনো কান্না হবে না। শাওন আর চিত্রার সামনে কিছুটা দূরে এক উজ্জ্বল শ্যামলা বর্ণের রোগা টাইপের মেয়ে, পরনে একটা হলুদ রঙের ফ্রক, বয়স হবে হয়তো 9 কিংবা 10, হাতে একগুচ্ছ তাজা টকটকে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। শাওন এক পলক তার দিকে তাকাতে মেয়েটা তার ধবধবে সাদা দুপাটি দাঁত বের করে হাসতে হাসতে চিকন গলা বলে উঠে, ফুল নিবেন স্যার? একেবারে তাজা তাজা গোলাপ ফুল, একটু আগে শুধু বাগান থেকে তুইলা আনছি। শাওন মেয়েটার দিকে তাকিয়ে হেসে দেয় আর জিজ্ঞেস করে, একটা ফুল কত করে বিক্রি করো তুমি?
মেয়েটা একগুচ্ছ ফুল থেকে একটা সুন্দর ফুল নিয়ে দেখিয়ে বলে, আজকের দিনে একটা ফুল 30 টাকা করে বেশি ছাড়, না হলে আগে তো 10 টাকাতেই ঠিক মতো বেচতে পারি না। আপনি কয়টা ফুল নিবেন স্যার? বলে কিছুটা সামনে এগিয়ে আসে। শাওন আবারও জিজ্ঞেস করে, এখানে মোট কত টাকার ফুল আছে তোমার? মেয়েটা ফুলগুলো ভালোভাবে দেখে নেয় আর মুখে সেই মিষ্টি হাসি রেখা ধরে রেখে বলে উঠে, স্যার আনছিলাম তো 1000 টাকার ফুল, তবে এর থেকে কয়টা বেচছি, এখন এগুলো আসেনি শুধু। শাওন এবার উঠে দাঁড়ায় আর মেয়েটার কাছ থেকে সবগুলো ফুল নিয়ে বিনিময়ে তাকে 1000 টাকা 2টা নোট ধরিয়ে দেয়। মেয়েটা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শাওনের দিকে তাকায় আর বলে, এত টেয়া তো লাগতো না স্যার। শান মুচকি হেসে আবারও চিত্রার পাশে এসে বসে আর বলে উঠে, ফুলের দাম বাদ দিয়ে বাকিটা তোমার বকশিস। মেয়েটার মুখ জুড়ে এক অন্যরকম খুশির রেখা বয়ে যায়। সে এক পলক শাওনের দিকে এক পলক চিত্রার দিকে তাকায়, তারপরও আবারও সেই চিকন গলায় আইছা স্যার বলে সেখান থেকে চলে যায়। আর চিত্রা এতক্ষণ শাওন আর মেয়েটার দিকে তাকিয়ে তাদের কথা শুনতেছিল। শাওন এবার দুটো সুন্দর দেখে ফুল নিয়ে চিত্রে কাঠি দিয়ে আলগোছে মোড়ানো চুলের ভাঁজে গুজে দেয়। সাদা রঙের কাশ্মীরি থ্রি পিসের সাথে আকাশি রঙের ওড়নাতে বেশ আকর্ষণীয় লাগতেছে চিত্রাকে। শাওন অপলক তাকিয়ে থাকে চিত্রার দিকে। চিত্রা শাওনের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। এরই মধ্যে চিত্রা ফোন বেজে উঠে, দেখে ছোঁয়া ফোন করেছে। চিত্রা নীরবে ফোনটা রিসিভ করে। চিত্রা কোথায় আছে ছোঁয়া জানতে চাইলে চিত্রা ছোঁয়াকে জায়গার নাম বলে কল কেটে দেয়। শাওন এবার কিছুটা চিত্রার পাশে এসে বসে। চিত্রার মুখটা নিজের দিকে ধরে, শান্ত কণ্ঠে বলে, যা হয়েছে সব ভুলে যা, ওসব মনে রেখে মন খারাপ করিস না। বাসায় গিয়ে লম্বা একটা শাওন নিয়ে সুন্দর করে ঘুম দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। বলে চিত্রা কপালে উষ্ণ ঠোঁটে পরশ এঁকে দেয় শাওন। কেঁপে উঠে চিত্রা, কিন্তু কিছু বলে না। হঠাৎ চিত্রা চোখ যায় শাওনের ডান হাতের আঙুলের উপরে। কেমন কালচে হয়ে আছে, বুঝতে পারে ফারহানকে ঘুষি মারার জন্য এমন কালচে হয়ে গেছে শাওনের হাত। চিত্রা তড়িঘড়ি করে শাওনের হাতটা নিজের কাছে টেনে নেয় আর করুণ স্বরে বলে, দেখছেন আপনার হাতে কি অবস্থা হয়েছে, কেন গেলেন ওভাবে মারতে বলেন তো? এতটুকু বলতে চিত্রা চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল শাওনের হাতের উপরে পড়ে। শাওন মৃদু হাসে আর চিত্রাকে এক হাতে আঁকড়ে ধরে বলে, কিছু হয়নি আমার, এটা এমনিতে সেরে যাবে। চিত্রা এক হাতের নিচে শাওনের হাতটা রেখে আরেক হাতে তার হাতের উপর হাতটা বুলিয়ে দেয় আর কান্না জড়ানো গলায় বলে, বাসা যাওয়ার পথে ওষুধ নিয়ে যাবেন ভাইয়া, না হলে কিন্তু পরে ব্যথা করবে। শাওন হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলে, আচ্ছা বেগম। এরই মধ্যে পূজা আর ছোঁয়া চিত্রের কাছে আসে। আজকে ক্লাস শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। সোহার পূজা আসতে চিত্রা শাওনকে বাই বলে সেখান থেকে চলে যায়। পূজা তখন শাওন আর ফারহানের মারামারির মাঝখানে সেখানে এসে উপস্থিত হয়। তাই ঘটনার হকামাতা কিছুই বুঝতে না পারলে পরে সোহার কাছ থেকে সবকিছু শুনে। এদিকে গেটের সামনে দাঁড়িয়ে আছে সোহা, চিত্রা আর পূজা, অপেক্ষা কবিরের চিত্রাকে নিতে আসার। চিত্রা ছোঁয়া এবং পূজার উদ্দেশ্যে বলে উঠে, ভাইয়াকে এই বিষয়ে কিছু বলিস না প্লিজ, ভাইয়া জানতে পারলে ওই ছেলেকে মেরেই ফেলবে, তোরা প্লিজ ভাইয়াকে কিছু বলিস না। চিত্রের কথা ছোঁয়া এবং পূজা দুজনের সম্মতি জানায়, যার অর্থ তারা কবিরকে কিছু বলবে না। এরপরে তারা নিজেদের মধ্যে আরো কিছু কথা সেরে নেয়। এরই মধ্যে কবির চলে আসতে চিত্রা বাসার উদ্দেশ্যে চলে যায়। আর চিত্রা চলে যাওয়ার পর ছোঁয়া আর পূজা রিক্সা ডেকে বাসায় উদ্দেশ্যে রওনা হয়। তখন রাতে প্রায় 12টা বেজে 17 মিনিট। চিত্রা